একটা খারাপ সংবাদ আসতে পারে বাংলাদেশের জন্য। এই ট্রাম্প সরকারের খুবই ঘনিষ্ঠ একজন ক্যারেক্টার কৃষ্ণমূর্তি একটা আবদার করছিলেন, তার ওই আবদারের পরিপ্রেক্ষিতে আগামী মার্চের 25 তারিখে বাংলাদেশের বিরুদ্ধে শুনানি হতে যাচ্ছে মার্কিন কংগ্রেস। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম। অন্যান্য উপদেষ্টাবৃন্দ রয়েছেন, সেনা প্রধান রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, জনগণের নিরাপত্তা দিতে না পারলে আপনি পদত্যাগ করেন। নাহিদ ইসলাম এবার ডক্টর ইউনূসের পদত্যাগ চাইলেন। কী কারণে চাইলেন তার ব্যাখ্যাও দিলেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আগামী 25শে মার্চ একটা খারাপ সংবাদ আসতে পারে বাংলাদেশের জন্য। আপনারা অনেকেই এম রহমান মাসুমকে ছিলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি গত কয়েকদিন যাবত একটা বিষয়ের উপর কথা বলছেন, তো আমি ও বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করলাম, দেন কিছুটা সত্যতা পেলাম যে আসলে কিছু একটা ঘটতে যাচ্ছে। আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে ভোটের জন্য হোক, যেমনি হোক, ইস্কনের মাধ্যমে হোক, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটা টুইট করেছিল। ইভেন দ্য লাস্ট টাইম যখন ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা ভোগ করা একজন হিন্দু কমিউনিটির নারী পিয়া সাহা মনে ছিল, সেই গিয়ে ট্রাম্পের সামনে বলছিল বাংলাদেশ থেকে 3 কোটি হিন্দু নাকি নাই হয়ে গেছে। খেয়াল আছে তো? আচ্ছা, নানান চড়াই উত্তরায় পার হয়ে আবারও ট্রাম্প ক্ষমতার এবার আইসা নিজেই টুইট করছেন সংখ্যালঘু ইস্যুতে। আবার শেখ হাসিনার পতনের পর এই ট্রাম্প সরকারের খুবই ঘনিষ্ঠ একজন ক্যারেক্টার, যার নাম হচ্ছে আপনার কৃষ্ণমূর্তি। তিনি আপনার সম্ভবত এটা জানুয়ারির 8 তারিখ একটা আবদার করছিলেন, তার ওই আবদারের পরিপ্রেক্ষিতে আগামী মার্চের 25 তারিখে বাংলাদেশের বিরুদ্ধে শুনানি হতে যাচ্ছে মার্কিন কংগ্রেসে। ইস্যু কি? সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদের উত্থান। হিজবুত তাহরিরের যে আবির্ভাব, বাংলাদেশের কথায় কথায় এক ধরনের মৌলবাদী তৌহিদি জনতা নাম দিয়ে এরা সামনে আসছে। এরা কারা, কোন দলের, কোন মতের, আমরা এদেরকে চিনি না। এদের কাছ থেকে নতুন ইসলাম শিখা লাগতেছে, কে বকে অন্য দিবে, কে দিবে না। হ্যাঁ, যে নিজেই অন্যাসার এক বেডির সাথে ছবি তুলছে, দেখছিলেন তো এই বাটপাড়ারে। এদের এই যে বিভিন্ন জায়গায় যা ঘটছে, এগুলো আমেরিকা কনসার্ন করছে, আর ভারত তো কনসার্নের লেগে বসেই রয়েছে। শুরুটা ছিল 8ই জানুয়ারি। কৃষ্ণমূর্তি তিনি আপনার বলছিলেন যে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে। 1971-এর পর বাংলাদেশ থেকে 3 লাখ থেকে 30 লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন, এর বড় অংশ ছিল হিন্দু। আর শেখ হাসিনার সরকারের পতনের পর এই আগস্ট মাসের পরে নাকি 2000টি হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে। আর এ নিয়ে মার্কিন বিদেশ দপ্তরের সঙ্গে এই কৃষ্ণমূর্তি আলোচনা করেছিল। ইভেন আসন্ন সেনেট কনফার্মেশন শুনানির সময় এই নিয়ে পদক্ষেপের দাবি জানাবে। এটা জানুয়ারির 8 ছিল, আজকে মার্চের আমরা 8 তারিখ কথা বলছি। ইভেন এই কৃষ্ণমূর্তি তার সহকর্মীদের মানে ডাকতেছিল যে গোটা বিশ্ব দেখো কি ঘটতেছে বাংলাদেশে। এবার সেইটা নিয়ে বাংলাদেশের ইস্যুতে আপনার কথা বলতে যাচ্ছে। আমেরিকা কি আসলে পদক্ষেপ নেবে? সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার পাকিস্তান এবং আফগানিস্তানের উপর একটা ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে। ইভেন তাদেরকে আমেরিকার যেই কি বলা হয় যে নেগেটিভ মাইন্ডেড যে কান্ট্রিগুলোর প্রতি ইসলাম ফোবিয়া তাদের তো একটা আছেই, এর উপরে আমাদের এই দেশগুলোতে এগুলো ঘটেও বিভিন্ন কারণে এদেরকে কিন্তু ভিসা রেস্ট্রিকশন সহ স্যাংশন সহ অনেক কিছুই বিভিন্ন আকারে এরা ঘোষণা করতে যাচ্ছে। এর মাঝখানে এই কৃষ্ণমূর্তিরা চাইছে কোনোভাবে বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তানের সাথে জোড়া দিয়ে দেওয়া যায় কিনা। এই কৃষ্ণমূর্তি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতের একজন মানুষও, তিনি আমেরিকাতে দীর্ঘদিন আছেন, ট্রাম্প সরকারের ঘনিষ্ঠ। এইটার প্রেক্ষাপটটা এই যে গত কয়েকদিন যা ঘটছে, হিজবুত তাহরির আত্মপ্রকাশ, ভাই ভুংবাং খেলাফত প্রতিষ্ঠা, কাপড়ের মধ্যে কালো পতাকার মধ্যে কালেমা লেখা, হ্যাঁ, এরপরে যে ধরেন ইদানিং এরা কোন গ্রুপ আমি জানি না, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী কিন্তু উদ্ভাব ঘটছে। আমরা দেখছি সরকার এদেরকে নিয়ে আটক করতেছে, বিভিন্ন জায়গায় গণগ্রেপ্তার হচ্ছে, এদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। এগুলো কি ওয়ার্ল্ড দেখছে না? আর ওয়ার্ল্ড দেখুক না দেখুক, ওয়ার্ল্ডকে দেখাচ্ছে ভারত, বরাবরই বলছে। এখন বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত আসে জানি না। কেউ আশঙ্কা করছেন স্যাংশনও দিয়ে বসতে পারে, ইভেন ভিসা রেস্ট্রিকশন দিতে পারে, অথবা আরো অন্যান্য পদক্ষেপ নিতে পারে মার্কিন স্টেট। যদি ইউনূস সরকার এগুলো নিয়ে ব্যর্থ হয়, তাহলে কিন্তু বাংলাদেশের কপালে আগামী 25 তারিখ খারাপ একটা গতি আসতে পারে। এমনি 500 বাংলাদেশের টার্গেট করছে ট্রাম্প সরকার, হাত পা বাইন্দা করাত লাগাইয়া বাংলাদেশে পাঠিয়ে দিবে, অবৈধ যারা। এখন আমাদের সরকার কতটুকু ক্যাপাবল আছে এই ট্রাম্পের সরকারের সাথে যোগাযোগ? ইলন মাস্ক দেওয়া হবে না, এটা আলাদা লাইন। ইলন মাস্ক ব্যবসায়ী, ইউনূস ব্যবসায়ী, তারা ব্যবসার আলাপ করে। দেখা যাক কি হয় না। আমাদের যে 4 জন অ্যাসেট বাংলাদেশে গিয়েছিলেন, তারা কি করতে গিয়েছিলেন? পরে খোঁজ খবর করতে 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 জানা গেল যে তারা গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য
একটা নিরাপদ আশ্রয়স্থল খুঁজতে। তার মানে প্রধানমন্ত্রী যে দেশে ফিরবেন তিনি কোথায় থাকবেন তার ব্যবস্থা করার জন্য একটা নিরাপদ আশ্রয় ঢাকার বুকে খোঁজার জন্য ওখানকার যে অ্যাসেট রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলতে গেছিলেন। সে কোথায় বাড়ি হবে, তার চৌহদ্দি কিরাম হবে, কত বড় বাড়ি হবে, সেখানে কত জায়গা থাকবে, সব কিছু তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন বললেই তো হলো না, বাড়ি তো আছে প্রচুর ঢাকাতে, কিন্তু সবই হচ্ছে উঁচু উঁচু, 20 তলা 20 তলা 10 তলা এরকম বাড়ি। সিঙ্গেল বাড়ি কোথায় পাওয়া যাবে? যেখানেই পাওয়া যাক টাকা দাও, 5 লাখ 10 লাখ 20 লাখ, 2 মাসের জন্য কি 1 মাসের জন্য বাড়ি ভাড়া চাই। বাড়ি ভাড়া করে ওখানে উনি থাকার ব্যবস্থা ভারত করছে। এখন আমার মনে একটা প্রশ্ন জাগছে যে কিছুই তো হয়নি, তাহলে প্রধানমন্ত্রী এই অবস্থায় ফিরবেন কি করে? আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম। অন্যান্য উপদেষ্টাবৃন্দ রয়েছেন, সেনা প্রধান রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না, জনগণের সামনে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে। ফলে আমরা কিন্তু কড়ায় গন্ডায় জবাবদিহিতা নিব যে আমাদের বিচার কতটুকু আদায় হলো, আমাদের সংস্কার কতটুকু আদায় হলো। রাজনৈতিক দলগুলা যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়া করে, ভোট যেতে গেলে কিন্তু সেই জবাবদিহিতা তাদেরকে দিতে হবে। ফলে আমি বলবো যে বাংলাদেশে যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সেই ঐক্যমত ধরে রাখতে চাই। আমরা কেউই নির্বাচনের বিরুদ্ধে না, বরং নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি। কিন্তু আমরা বলছি যে বিচার, সংস্কার এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি গণপরিষদ নির্বাচন। কারণ এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সংবিধান, এই ফ্যাসিস্ট সংবিধান অকার্যকর হয়েছে, ব্যর্থ প্রমাণিত হয়েছে। মানে জুলাই গণঅভ্যুত্থানকে একটি সাংবিধানিক স্বীকৃতি দিয়ে নতুন একটি সংবিধান এই জাতিকে আমরা উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ। মানে আজকে আমি আর কথা বাড়াচ্ছি না, আমি রাজপথে এসেছি আপনাদের কথা শোনার জন্য, আপনাদের দাবিগুলো আদায় করার জন্য। আমাদের দেখা হবে, কথা হবে, আর আমরা সবাই যার যার জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করব। আমরা কেউ নিজেরা আইন হাতে তুলে নিব না। কোনো ধরনের মব তৈরির যে রাজনীতি, যে অপচেষ্টা চালানো হচ্ছে, বাংলাদেশকে, আমাদের ধর্ম ইসলামকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা, ষড়যন্ত্র অনেক গ্রুপ করছে, আমরা সেগুলো প্রতিহত করব এবং আমরা সম্মিলিতভাবে আমাদের যে দাবি, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান, সেটি আদায়ে খুব দ্রুতই আবার রাজপথে নামবে। বর্তমানে বাংলাদেশের জনগণ অনিরাপত্তায় আছে। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায় রাস্তাঘাটে, দিনে অথবা দুপুরে। তাই জনগণের নিরাপত্তা দেওয়াটাই সরকারের মুখ্য লক্ষ্য। নাহিদ ইসলাম এটাই বোঝাতে চাইছেন। এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখবেন।